কলকাতার দুর্গাপুজোর ইতিহাস শুরু হয় ১৬১০ সালের কাছাকাছি, যখন বরিশার জমিদার সাবর্ণ রায়চৌধুরী গোবিন্দপুর, সুতানুটি ও কালীঘাট এলাকায় জায়গিরদারি পান। ইতিহাস ঘাটলে জানা যায় ১৬০৬ খ্রিস্টাব্দে নদিয়ার রাজা কংসনারায়ণের হাত ধরে বাংলায় প্রথম দুর্গাপুজো চালু হয়। যদিও সে দুর্গাপুজোর যা নিয়ম নীতি ছিল তার সাথে আজকের প্রচলিত রীতিনীতির খুব একটা মিল নেই। কিন্তু কলকাতায় প্রথম দুর্গাপুজো কিভাবে চালু হলো, আর কলকাতা শহরটাই বা তৈরি হলো কি করে? এর উত্তর হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, আবার অনেকে হয়তো ভুল জানি। ষোলোশো ৮ খ্রিস্টাব্দ, তার আগে এই অঞ্চল ছিল হচ্ছে কলকাতা, যদি আমরা ধরি, বা তার আশেপাশের অঞ্চল ছিল বারোভূঁইয়ার যশোর যে স্টেট ছিল তার অংশ, এবং সেখানেতে বিক্রমাদিত্য, শ্রীহরি নন্দী বা জানকী বল্লভ নন্দী এবং প্রতাপ, তারা হচ্ছেন সেখানকার অ্যাডমিনিস্ট্রেটর। এবং মুঘলরা বাংলায় ঢুকতে চাইছে, করতে চাইছে, এরা ঈশা খাঁ এবং বাকি যারা রয়েছে বারোভূঁইয়া, তারা প্রতিহত করছে, যা স্বাভাবিক ঘটে থাকে। তো এই যে প্রতাপ এর বাবা বিক্রমাদিত্য বা শ্রীহরি নন্দী মারা যাবার পর প্রতাপ তার কাকা বসন্ত রায়কে এই রায়গড় ফোর্টেতে হত্যা করে, এবং সেইখানেতে মহামন্ত্রী রূপে কাজ করছিলেন হচ্ছে আমাদের লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। তো তিনি এই অনৈতিক কাজের জন্য পদত্যাগ করে তার জন্মস্থান কালীঘাটে ফিরে আসেন। ১৬০৫ সালে মুঘল সম্রাট আকবরের মৃত্যুর পর মসনদে বসেন তার উত্তরসূরি জাহাঙ্গীর। বাংলা তখন সিল্ক, মসলিন, লবণ ব্যবসা আর নীল চাষের জন্য বিখ্যাত ছিল। বাংলায় ছিল সেই ব্যবসার কেন্দ্রবিন্দু। এই সময় বাংলায় যে সমস্ত সামাজিক রীতিনীতিগুলো ছিল তার মধ্যে অন্যতম হলো জায়গিরদারি প্রথা। জায়গির, এই কথাটি মূল যে ফরাসি শব্দ থেকে নেওয়া, তার অর্থ হলো জমির অধিষ্ঠান, অর্থাৎ যার কাছে এই জমির মালিকানা থাকবে তিনি হলেন জায়গিরদার, অর্থাৎ জমি অধিষ্ঠাতা। আকবর তারপর মারা গেলেন ১৬০৫ সালে। জাহাঙ্গীর বসলেন সম্রাট হিসেবে। তিনি মানসিংহকে আবার রাজস্থান থেকে নিয়ে এলেন, কারণ মানসিংহ আগে বাংলার সব কিছু জানতেন, উনি বাংলার সুবেদার ছিলেন। এইবার তাহলে এই জায়গার অ্যাডমিনিস্ট্রেশন কাকে দেওয়া হবে? তো লক্ষ্মীকান্তকে, মা কালীর বরপুত্র, ছখানা ভাষা জানেন, বেদজ্ঞ পণ্ডিত, কালীঘাটে এসে দেখে একদম মুগ্ধ হয়ে গেলেন। তো লক্ষ্মীকান্ত বলল, আমি ব্রাহ্মণ, আমি রাজা হতে পারি না, আর একবার যে রাজকার্য, রাজনীতি আমি ছেড়ে এসেছি, আমি আর সেখানে আর ঢোকবার আমার কোনো ইচ্ছা নেই। তো যখন এই কথা হচ্ছে, তখন মানসিংহ বলছে, আমি আপনার বাসস্থান হাভেলি শহর থেকে এই ২৪ পরগনার যে পরগনা, এইখানে ৮খানা পরগনা আপনাকে আমি গুরু দক্ষিণা হিসেবে আপনাকে আমি দিলাম, এবার আপনি যা পারেন করুন। এই কথোপকথন হলো ১৬০৮ সালে, এবং তার সঙ্গে রায়চৌধুরী উপাধি দিলেন এবং জাহাঙ্গীরের একটা বাদশাহী আংটি ওনাকে উপহার দিলেন। ১৬০৮ সাল থেকে ওই মসনদে জাহাঙ্গীর বসার পর বরিশার জমিদার লক্ষ্মীকান্ত রায়চৌধুরীকে এই গোবিন্দপুর, সুতানুটি, কালীঘাট আর বরিশা, এই ৪টি জায়গার জায়গিরদারি দেওয়া হলো। তার ঠিক ২ বছর পর কলকাতায় প্রথমবার দুর্গাপুজো হলো, যা আজকে সাবর্ণ রায়চৌধুরীর পুজো বলে পরিচিত। তারপর জায়গির প্রাপ্তির পর ১৬১০ খ্রিস্টাব্দে তারা ঠিক করলেন, অর্থাৎ লক্ষ্মীকান্ত রায়চৌধুরী এবং তার স্ত্রী ভগবতী দেবী, যে প্রজাদের আনন্দবর্ধনের জন্য তারা সপরিবারের দুর্গাপুজো প্রবর্তন করবেন, যা কিন্তু বঙ্গদেশে তার আগে কোনোদিন হয়নি।
১৬১০ সালে জায়গিরদারি পাওয়ার পর ১৬৯০ পর্যন্ত এই সাবর্ণরা জায়গিরদারি প্রথা চালিয়ে যান নির্বিঘ্নেই। কিন্তু সময় বদলাচ্ছিল। ঠিক সেই বছর আগস্ট মাসে বাগবাজার ঘাটে এসে নোঙর ফেলে একটি জাহাজ, আর সেই জাহাজে ছিলেন জোব চার্নক, যাকে আমরা কলকাতা শহরের প্রতিষ্ঠাতা বলে জেনে এসেছি। কিন্তু ইতিহাসের এই তথ্য কি ঠিক? জোব চার্নকের সঙ্গে, যাকে একসময় বলা হতো নাকি কলকাতার প্রতিষ্ঠাতা, ২৪শে আগস্ট কলকাতার জন্মদিন, তার সঙ্গে কলকাতার কোনো সম্পর্কই নেই। জোব চার্নক জন্মাবার আগে এখানে ১,০০০ ইউরোপীয় বসবাস করছে এবং জোব চার্নক কলকাতায় প্রথম ব্রিটিশ যিনি ২৪শে আগস্ট ১৬৯০ সালে এসে রাত্রিবাস করছেন। কেন রাত্রিবাস করছেন? মুঘল সেনাপতি তার মৃত্যু পরোয়ানা জারি করেছে, সৈন্যরা তাকে তাড়া করেছে মুর্শিদাবাদ থেকে তাকে হত্যা করবে বলে। চার্নকের কানে যখন সেটা এলো, সে কয়েকটা ছিপ নৌকো অ্যারেঞ্জ করে ২-৪ জন তার সঙ্গী সাথীকে নিয়ে সে দক্ষিণে ভেসে পড়ল। দুপুর ৩:২০ আগস্ট মাস, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, সুতালুটার ঘাটে এসে অবতরণ করলো এবং বিদ্যাধর রায়চৌধুরীর কাছে কাকুতি মিনতি করলো, আমাকে এখানে থাকতে দেওয়া হোক, পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হোক, আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক। তো বিদ্যাধর রায়চৌধুরী রাজি হলেন। তো মুঘল সেনারা যখন দেখলো যে সাবর্ণ জমিদারিতে এই চার্নক নেবেছে, তখন তারা ফিরে চলে গেল। তো বিদ্যাধর রায়চৌধুরী বলল, ঠিক আছে, তুমি ট্যাক্স দেবে, থাকবে। তো ওইখানে একটা পণ্য কুটির করে ওই সুতালুটার ওইখানেতে হুগলি নদীর পাড়েতে উনি থাকলেন। সেই সময় সিফিলিস রোগে আক্রান্ত। ২৮ মাস বাদে ১০ই জানুয়ারি ১৬৯৩ সালে তিনি মারা গেলেন। তাহলে এই মানুষটা কি করে কলকাতার প্রতিষ্ঠাতা হয়, এই প্রশ্নটাই আমরা কোর্টের কাছে করেছিলাম। এবং ১৬ই মে ২০০৩ সালে নিমাই সাধন বসুর যে কমিটি হয় ৫ জন শ্রেষ্ঠ ইতিহাসবিদকে নিয়ে সেই সময়কার, তারা রিপোর্ট দেয় হাইকোর্টের কাছে এবং অশোক কুমার মাথুর এবং জাস্টিস জয়ন্ত বিশ্বাসের ডিভিশন বেঞ্চ ১৬ই মে ২০০৩ সালে রায় দেয়, না, যে জোব চার্নককে কলকাতার প্রতিষ্ঠাতা বলা কোনোভাবেই যাবে না। আর ২৪শে আগস্ট কলকাতার জন্মদিনও নয় এই তারিখটা। এই পুজো শুধু এই শহরের প্রথম দুর্গাপুজো তা নয়, এর সাথে জড়িয়ে রয়েছে সাংস্কৃতিক চলমানতা। ১৬১০-এর আগে অবধি সারা পশ্চিমবঙ্গ জুড়েই শুধু মা দুর্গারই পুজো হতো। সেখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এরা থাকতেন না। এই পুজোতেই প্রথম কেবল সপরিবারে পুজো হয় দেবী দুর্গার। অর্থাৎ দেখা যাচ্ছে যে ১৫৯০ সাল নাগাদ কংসনারায়ণ তাহেরপুরেতে যে দুর্গাপুজো করেছিলেন বলে বলা হয়, যে প্রথম দুর্গাপুজো করেছিলেন বঙ্গদেশে, বা ধরে নেওয়া যায় যে বাংলার আরও ১-২ প্রান্তে যদি কিছু দুর্গা ঠাকুরের পুজো হয়ে থাকে, সেটা কিন্তু দুর্গাকে চণ্ডী রূপে, একক রূপে পুজো করা। সেখানে কিন্তু তার ছেলেমেয়েরা অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিকের কোনো পুজো একই চালচিত্রের মধ্যে আরাধনা প্রবর্তিত ছিল না। এই ১৬১০ সালেতে ভগবতী দেবী এবং লক্ষ্মীকান্ত ঠিক করলেন যে বরিশাতে সাঁঝের আটচালায় সেইখানেতে তারা এই সপরিবারের দুর্গাপুজো শুরু করবেন, যেখানেতে একই চালচিত্রে দেখা যাবে যে দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিক। সেই থেকে আজ অবধি সাবর্ণ রায়চৌধুরী পরিবারে আমাদের দুর্গাপুজোর ইতিহাস এবং ঐতিহ্য আমরা বজায় রেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ২২,০০০ এই সাবর্ণ পরিবারের সদস্যরা রয়েছেন, আর তারা প্রায় ৮টি দুর্গাপুজো করে থাকেন। এই মুহূর্তে আমরা হচ্ছি পৃথিবীর সব থেকে বৃহৎ পরিবার, যেখানে ২২,০০০ পরিবার সদস্য রয়েছে। অর্থাৎ ২২,০০০ পরিবার সদস্য তো একটা জায়গার মধ্যে থাকাটা সম্ভব নয়। আমাদের ৫টা মূলত সেটেলমেন্ট রয়েছে, সেটা হচ্ছে হালিশহর, তারপর বরিশা, উত্তরপাড়া, খেপুত এবং নিমতা, বিরাটি, বেলঘরিয়া, পানিহাটি। সাধারণত দুর্গাপুজো শাক্ত, শৈব বা বৈষ্ণব মতে হয়ে থাকে, তার যে কোনো একটি। কিন্তু সাবর্ণ বাড়ির পুজো
এই 3টি রীতি মেনেই হয়। ঐতিহ্য, রীতি ও শাস্ত্রানুষ্ঠান সবই 14 দিন ধরে চলে। এর কারণ হলো সাধারণভাবে যদি কোনো জমিদার পরিবার একটা বিশেষ কোনো পথকে মেনে নেয়, ধরে নিলাম বৈষ্ণব বা ধরে নিলাম আমি শাক্ত, তাহলে তারা সেই ধরনেরই মন্দির তৈরি করবে এবং প্রজারাও বাধ্য হবেন সেই সব মন্দিরেই পুজো দেবার জন্যে। অর্থাৎ একটা জায়গায় যেখানেতে সব মতের প্রজারা রয়েছেন, যারা তাদের মধ্যে শৈব রয়েছেন, যারা শাক্ত রয়েছেন, যারা বৈষ্ণব রয়েছেন, তো সবাইকে সমানভাবে যাতে আমাদের উৎসবের মধ্যে সামিল করা যায়। কারণ মনে রাখতে হবে যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের প্রতিটা উৎসব কিন্তু প্রজাদের জন্য, প্রজাদের নিবেদন করে, প্রজাদের আনন্দবর্ধনের জন্য। তাই আমাদের প্রতিটা পুজোর মধ্যেই কোনো না কোনোভাবে এই শাক্ত, শৈব, বৈষ্ণব এই 3টে ধারাকে আমাদের যুক্ত করে দেওয়া হয়েছে। সাবর্ণ বাড়ির পুজোর ইতিহাস যেমন রাজকীয়, তেমনি এই বাড়ির রীতিনীতিও বেশ নজর কাড়া। কৃষ্ণ নবমী থেকে দুর্গা ষষ্ঠী পর্যন্ত এই 13 দিন মায়ের বোধন চলে। আর বোধনের এই দিনগুলিতে মাকে ভোগ দেওয়া হয় আমিষ, দুবেলাই। আর তাছাড়া প্রতিদিনের যে পুজো এবং চণ্ডীপাঠ তা তো চলেই। দুর্গা প্রস্তুতি বলতে আমাদের কৃষ্ণা নবমীর দিন আটচালা বাড়িতে বোধন শুরু হয়। তো সেইখান থেকেই আমাদের মানে যেহেতু আটচালা বাড়িতেই আমাদের প্রথম দুর্গাপুজোর প্রচলন হয়েছিল, ওই বাড়ির থেকে আমাদের কৃষ্ণ নবমীর দিন থেকে বোধনটা শুরু হয়ে যায়। তারপরে তো ওই পরপর প্রত্যেক কৃষ্ণ নবমীর থেকে একদম বিজয়া দশমী অবধি টানা পুজো চলে ওই আটচালা বাড়িতে। আর বাকি বাড়িতে আমাদের ওই চতুর্থীর দিন প্রতিমা আসে, পঞ্চমীর থেকে পুজো শুরু হয়। এবং অষ্টমীতে বা সন্ধি পুজোর সময় আমাদের ল্যাটা মাছ পোড়ানো হয়, এটাও একটি বিশেষ রীতি। এবং আগে পশু বলি দেওয়া হতো, এখন সেই জায়গায় আখ এবং চাল কুমড়ো বলি দেওয়া হয়। কিন্তু নিমতা পাঠানপুর বাড়িতে সেখানে কিন্তু পুরো ভোগটাই কিন্তু আমাদের নিরামিষ ভোগ হয়। ষষ্ঠীতে যেমন আমাদের তো ষষ্ঠীতে আমাদের বড় বাড়িতে ষষ্ঠীতে দিনে যেরকম মা ষষ্ঠীর পুজো দিয়ে ঘটে, মা ষষ্ঠীকে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। আর সপ্তমীর দিন সকালবেলা তো কলা বউকে স্নান করিয়ে আমাদের প্রতিমা পুজো শুরু হয়। আর ভোগের ব্যাপারে হচ্ছে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমাদের সাদা ভাত, খিচুড়ি, পোলাও এবং 5 রকমের ভাজা, একটা চচ্চড়ি, তরকারি, চাটনি, পায়েস, পান এবং মিষ্টান্ন যা পারবে এই দিয়ে আমাদের মাকে 3 দিনই ভোগ দেওয়া হয়। আর দশমীর দিন অবশ্যই কচুর শাক, পান্তা ভাত এবং চালতার চাটনি। আর অষ্টমীর আর নবমী যে সন্ধি পুজো, সেখানে আমাদের একটি ল্যাটা মাছ পোড়ানো হয়। এইটাই আমাদের প্রথা অনুযায়ী চলে আসছে। আমাদের সপ্তমীর দিন আরেকটি বিশেষ প্রথা আছে, যেটি হচ্ছে রাত্রিবেলায় অর্ধরাত্র বিহিত পূজা। এটা আমাদের শুধু বড় বাড়িতেই হয়, 9টা বাড়ির মধ্যে। আর অষ্টমী এবং নবমীর দিন হয় বিরাটি বাড়িতে ধুনো পোড়া, যেটা মহিলারা মাথায় ধুনু চিনিয়ে পরিবারের মঙ্গল কামনাতে এই পুজোটি করে। আমাদের বাড়ির আরেকটি প্রথা হচ্ছে আমাদের বাড়ির মিষ্টি, যেমনি 12 রকমের মিষ্টি আমাদের বাড়িতেই তৈরি করা হয়। তার মধ্যে যেমন কিছু মিষ্টি হচ্ছে যেমন মোহনভোগ, এটি সুজি এবং ক্ষীর দিয়ে তৈরি হয়। তারপরে সাবর্ণ প্রাণমোহিনী, এটা হচ্ছে পটল এবং দুধ দিয়ে ক্ষীর দিয়ে একটা মিষ্টান্ন। তার মধ্যে খই রূপরা, খই দিয়ে গুড় দিয়ে দেওয়া হয়। মালপোয়া, তারপর তো নারকেলের নাড়ু, তিলের নাড়ু, ছাপা, সন্দেশ, এগুলো বিভিন্নভাবেই মাকে তৈরি করে সব দেওয়া হয়। সাবর্ণদের দুর্গাপুজোর আড়ম্বর চোখে পড়ার মতো। নানা জায়গায় এদের পুজো ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সব জায়গাতেই, সব পরিবারেই মায়ের গয়নার সাজ কিন্তু একই রকম। মাকে বেনারসি শাড়ি পরেই আমাদের পুজো করা হয়। আমাদের বাড়িতে এনে আমাদের বাড়িতে পরানো হয় এবং অন্যান্য বিভিন্ন বাড়িতেও গিয়ে মাকে সেইভাবেই বেনারসি শাড়ি পরিয়েই পুজো করা হয়। আমাদের বড় বাড়িতে যে গয়না মাকে যেরকম যে দিচ্ছে, সেই গয়না অনুযায়ী আমরা সোনার গয়না, সবগুলোই সোনার গয়না দিয়েই মাকে সাজানো হয়। অন্যান্য বাড়িতেও মায়ের জন্য নির্দিষ্ট করে যে গয়না বানানো আছে, সেই গয়না দিয়েই মাকে পরিয়ে সাজিয়ে পুজো করা হয়।
এবং সেখানেতে সাবর্ণ পরিবারের যেই 8টা বাড়িতে যে দুর্গা আরাধনা চলছে এত বছর ধরে, খুব স্বাভাবিকভাবেই একটা জমিদার পরিবারে হচ্ছে, সেখানে মাকে তো কিছু গয়নাগাটি সেখানেতে তাকে অলঙ্করণ তো করা হবেই তার। তো সেই রকম আমাদের প্রতিটা বাড়িতেই মার কিছু নির্দিষ্ট, সেটা মান্দাসা থেকে শুরু করে, সেটা কোমরবন্ধনী থেকে শুরু করে, সেখানেতে টিকলি থেকে শুরু করে বিভিন্ন রকম অলংকার বিভিন্ন বাড়িতে আমাদের রয়েছে, যেগুলো মাকে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে পরানো হয়। দুর্গাপুজোর ধরন বদলেছে, তথাকথিত সাবেকিয়ানা ছেড়ে বাঙালির কাছে এখন অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে থিম বেসড পুজো। কিন্তু তবুও এই শহরের বুকে এই বনেদি বাড়িগুলোর দুর্গাপুজো এখনো বহন করে চলেছে ইতিহাসের কিছু টুকরো স্মৃতি, যা বাঙালি প্রায় ভুলতেই বসেছে। এইটা শুধু যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কথা তা নয়, এইটা যত পুরনো বাড়িগুলো রয়েছে সারা কলকাতায়, সারা বাংলায়, সারা ভারতবর্ষে, হয়তো এই প্রবলেমগুলো হয়তো প্রতিটা পরিবারেরই। কারণ প্রতিটা পরিবারের আগে কি হতো যে অনেক ছেলেমেয়েরা বাড়িতে থাকতো, তাদের একটা এই সমস্ত কাজের মধ্যে রীতিনীতিগুলো বা ছোটবেলা থেকে তারা শিখে যেত। কিন্তু এখন প্রতিটা পরিবারেই 1জন বা 2জন সন্তান, তারা হয় বাইরে চাকরি করছে, নয় পড়তে গেছে। আমাদের আশা যে প্রতিটা পারিবারিক ইতিহাস ঐতিহ্য আগামী দিনে আগামী প্রজন্ম সেই পরিবারের নিশ্চয়ই বহন করবে, আমাদের পরিবারেও নিশ্চয়ই সেইটা বহন হবে। সাবর্ণদের এই পুজোর ইতিহাস কলকাতার সমাজ ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদিও সময়ের সঙ্গে দুর্গাপুজোর ধরন বদলেছে, আধুনিক থিম ভিত্তিক পুজোর মধ্যেও বনেদি বাড়িগুলো এখনও সেই প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে।